গুড মর্নিং। শুরু করছি এডুকেশন অনলাইন। এডুকেশন অনলাইন মানেই তোমরা জানো, তোমরা অপেক্ষা করে থাকো যে বিভিন্ন বিষয়ে পড়াশুনো এখানে হয় এবং তার পাশাপাশি আমরা তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো থাকে, বোর্ড এক্সামগুলো যেগুলো থাকে, তার সম্ভাব্য কোয়েশ্চেন পেপার নিয়েও আমরা কথা বলে থাকি। তবে আজকে আমরা যেটা তোমাদের বলেছিলাম এর আগেও, যে আমরা একটু বেসিক পোর্শন নিয়েও কখনো কখনো কথা বলবো। আজ আমরা ইংলিশ গ্রামার পড়বো। সুদেষ্ণা ম্যাম আমাদের সঙ্গে রয়েছেন, ওয়েলকাম জানাই ম্যামকে। নমস্কার। তো এই যে আজকে আমরা গ্রামারের কি পড়ছি, এটা আপনি যদি একটু বলেন। হ্যাঁ, আজকে আমরা ভীষণ বেসিক পড়ছি, মানে ক্লাস 1 থেকে যেটা স্টার্ট হয়ে যায়, যেটা আপ টু ক্লাস 12 অবধি ভীষণভাবে প্রয়োজন, বিশেষ করে লেখার ক্ষেত্রে। মানে এই বেসিক জিনিসটা কেন প্রয়োজন, কারণ আমরা যখন কিছু লিখি বা ইংলিশে যখন কিছু লিখি তখন এইগুলো ভীষণভাবে দরকার, ঠিকঠাক করে ইউজ করাটাও ভীষণভাবে দরকার। তো আজকে আমরা পড়বো হলো আর্টিকেলস অ্যান্ড পার্টস অফ স্পিচ অ্যান্ড নাউন। তো নাউন বিষয়টা খুব সোজা মনে হলেও মানে এটার অনেক ভাগ আছে, অনেক প্রকারের নাউন আছে। তো সেইটা বুঝতে গেলে একটু ইন ডেপথ আমি আজকে বোঝাবো, যাতে তোমাদের নাউন বিষয়টা পুরোটা ক্লিয়ার হয়ে যায়। কারণ পার্টস অফ স্পিচে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এরকম প্রচুর আছে, যেটা আমার মনে হয় পার্সোনালি, এটা আমার মনে হয় যে মোটামুটি এক একটা পার্টস অফ স্পিচ এক এক দিনের প্রয়োজন এটা পুরোটা করার জন্য। হ্যাঁ, ঠিক আছে। তো আমি আজকে ওই জন্য আর্টিকেলস পড়াবো আর সাথে নাউন পড়াবো। আর্টিকেলসটা এই কারণে পড়াবো কারণ আগের দিন আমাদের আর্টিকেলসটা বাকি রয়ে গেছিলো। তো এই আর্টিকেলসটা আজকে একটু কমপ্লিট করিয়ে নেবো। কমপ্লিট করিয়ে আজকে আমরা পার্টস অফ স্পিচের ডিরেক্ট নাউনে ঢুকবো। তো এটাই, তোমরাও নিশ্চয়ই তৈরি আছো, তোমরাও খাতা পেন নিয়ে রেডি থাকতে পারো এবং প্রয়োজনে আমাদের এই অনুষ্ঠানে তোমরা সরাসরি টেলিফোনেও কথা বলতে পারো, টেলিভিশন স্ক্রিনে দেওয়া টেলিফোন নাম্বারে। আর যদি তোমাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই ম্যামের সাথে কথা বলে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। শুরু করা যাক। প্রথমেই আজকে আমরা আর্টিকেলস পড়বো। তো আমি টপিক নেমটা উপরে লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর্টিকেলস। তো আর্টিকেলস মানেই আমাদের খুব পরিচিত, যেটা এ অ্যান্ড দা, এ অ্যান আর দা। এবার বিষয়টা একটু ডিপলি আমরা একটু আলোচনা করি, তাহলে আমার মনে হয় খুব সুবিধা হবে তোমাদের জন্য। এ আর অ্যান এই দুটোকে এক ধরনের আর্টিকেল বলে, আর দা এটাকে এক ধরনের আর্টিকেল বলে। এ আর অ্যানকে আমরা ইনডেফিনিট আর্টিকেল বলি। কেন বলি বলছি সেটা। আর দাকে আমরা বলবো ডেফিনিট আর্টিকেল। এ আর অ্যানকে আমরা ইনডেফিনিট আর্টিকেল বলি। কেন বলি? কারণ নির্দিষ্ট অর্থে এ অ্যান বসে না, ঠিক আছে? এই কারণে আমরা একে ইনডেফিনিট আর্টিকেল বলি। আবার দাকে আমরা ডেফিনিট আর্টিকেল বলি কারণ নির্দিষ্ট অর্থে বসে। কেন? কারণ প্রথম কথা আমি একটু আমার মনে হয় একটু বেসিকটা বলে দিই, তারপরে আমরা ভিতরে এ কোথায় বসে, অ্যান কোথায় বসে, দা কোথায় বসে সেটা বলবো। প্রথমে ইনডেফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল কেন বলছে সেটা একটু বলে দিই। দেখো, দাকে আমরা ডেফিনিট আর্টিকেল এই কারণে বলি কারণ নির্দিষ্ট অর্থে বসে, যেটা আমি অলরেডি বলে দিলাম। নির্দিষ্ট অর্থে মানে যে জিনিসটা একটা নির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে, বা যে জিনিসটা এই পৃথিবীতে একটাই আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দা বসাই। ঠিক যেরকমভাবে দা তাজমহল, তাজমহল কিন্তু একটাই আছে, তাই কারণেই কিন্তু আমরা দা তাজমহল বলি। এবারে আমি অপর অর্থে, যদি আমি নির্দিষ্ট অর্থে বোঝানোর ক্ষেত্রে যদি আমি আরেকটা জিনিস বোঝাই, যে এই কুকুরটি আমার পোষা কুকুর, এরকম আমরা বলি না, এই কুকুরটি আমার পোষা, তো তখন আমরা কিন্তু কুকুরটি মানে আমরা নির্দিষ্ট অর্থে বোঝাচ্ছি এই কুকুরটি আমার পোষা। আমরা কিন্তু ইন জেনারেল বোঝাচ্ছি না, আমরা ডেফিনিট করে বোঝাচ্ছি এই কুকুরটি। সেক্ষেত্রেও কিন্তু আমরা দা বসাবো। সেক্ষেত্রে কিন্তু কুকুর মানে ডগ আমরা এ বসাবো না, আমরা দা বসাবো, কারণ নির্দিষ্ট অর্থে বোঝানো হচ্ছে। যে জিনিসটা নির্দিষ্ট অর্থে বোঝানো হচ্ছে, সাথে সাথে যে জিনিসটা এখানে একটাই রয়েছে, যেরকম সান, সূর্য একটাই আছে, দা সান। যেরকম স্কাই, দা স্কাই।
এই জিনিসগুলো যেগুলো একটাই রয়েছে, যেটা ভীষণ রেনাউন্ড অ্যান্ড পপুলার, যেটা একটাই রয়েছে, সেক্ষেত্রে আমরা দা বসাবো। আর যে জিনিসটার ক্ষেত্রে সেটা নামবাচক হতে পারে, কোনো এমনি কোনো একটা জিনিস বোঝাতে পারে, সেক্ষেত্রে যেটা আমরা নির্দিষ্ট অর্থে বোঝাচ্ছি তখনও আমরা কিন্তু দা বলবো। আবার অপরদিকে এ আর অ্যান, এটা কিন্তু ইনডেফিনিট আর্টিকেল, যেটা নির্দিষ্ট অর্থে বোঝানো হয় না। আমি এবার একটু আমার মনে ছড়িয়ে করা ভালো এ অ্যান দাটা, তাহলে তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে। আমরা প্রথমে লিখছি এ আর অ্যান। একটা জিনিস আমাদের প্রথমেই জেনে রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট, যে এ আর অ্যান এটা কোন কোন ক্ষেত্রে বসবে। দেখো, অ্যান জিনিসটা এ ই আই ও ইউ, এই যে পাঁচটা আছে এ ই আই ও ইউ, এগুলোকে আমরা বলি ভাওয়েল। তো এই ভাওয়েল এ ই আই ও ইউ যে ওয়ার্ডের প্রথমেই এ ই আই ও ইউ স্টার্ট হচ্ছে, তার আগে কিন্তু আমরা অ্যান বসাই। আর অ্যালফাবেটের এ ই আই ও ইউ এর বাদ দিয়ে যে অ্যালফাবেটসগুলো রয়েছে, সে কনসোনেন্ট, ওটার আগে আমরা এ বসাই। এইটা আমাদের কাছে রেস্ট অফ দেম আমি লিখে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এ ই আই ও ইউ এগুলোর আগে যে ওয়ার্ডের প্রথমে এ ই আই ও ইউ দিয়ে শুরু হচ্ছে, সেক্ষেত্রে অ্যান। আর বাকি রেস্ট অফ দেম, মানে তাদেরকে আমরা কনসোনেন্ট বলি, তার আগে এ বসে। তাহলে এবার এক্সেপশনালও কিন্তু এর মধ্যে রয়েছে, যে এক্সেপশনালসগুলো নিয়েও আমরা আজকে আলোচনা করব। তার আগে আমরা এ আর অ্যানের কিছু এক্সাম্পল নিয়ে একটু বুঝে নিই যে কীরকম হবে। এটা একদম বেসিক, এটা একদম ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি, কিন্তু এখনও টিল নাও যারা মাধ্যমিক দিয়েছে অলরেডি, বা তারা যারা পরের বছর দিতে যাবে, বা যারা এইচএসের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু এখনও এটা খুব বেসিক। ক্লাস 1-2 থেকেই আমরা আর্টিকেলস পড়ি ঠিকই, তবুও কিন্তু ক্লাস 9, 10, 11, 12-এর ক্ষেত্রে এখনও কিন্তু আমরা গুলিয়ে ফেলি যে এটার আগে কি এ বসবে না অ্যান বসবে। বিশেষত রাইটিং এর ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। একদমই তাই, রাইটিং এর ক্ষেত্রে বেশি হয়, কমপ্লিকেশনটা তৈরি করে। তো সেক্ষেত্রে অবশ্যই বেসিকটা জানলে পর বা একবার ঝালিয়ে নিলে পর সেটা লিখতে সুবিধা হবে। আর বিশেষ করে আমি যেটা বলেছিলাম, আমি আগের দিনও বলেছিলাম যে প্রিপোজিশনস, আর্টিকেলস, এগুলো আমি কেন পড়াচ্ছি, কারণ এসে রাইটিং এর ক্ষেত্রে, নট অনলি এসে রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং হতে পারে, লেটার রাইটিং হতে পারে, যে কোনো ধরনের রাইটিংসের সাথে যে কোনো ধরনের কোয়েশ্চেনের আনসার লিখতে গেলে হয়তো আমরা পোয়েমটার উপরে কোয়েশ্চেন লিখছি বা যে প্রজের উপরে কোয়েশ্চেন লিখছি, সেটার আনসার আমাদের কাছে জানা, আমরা লিখতে জানবো, ওটা লিটারেচার, আমরা পড়েছি, আমরা লিখতে পারবো, কিন্তু লেখার সময় পুরোটা তো আর মুখস্থ করে লেখা যায় না, সম্ভব না। তো সেক্ষেত্রে কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো আমাদের নিজেদেরকেই কিন্তু কনস্ট্রাক্ট করতে হয়। এই যে সেন্টেন্স যেগুলো নিজেদেরকে কনস্ট্রাক্ট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আর্টিকেলস বা প্রিপোজিশনস কোথায় বসবে, বা নাউনের ক্ষেত্রে, প্রনাউনের ক্ষেত্রে আমাদের কিন্তু নানা ধরনের আমরা প্রবলেম ফেস করি, স্পেশালি ইন কেস অফ আর্টিকেলস, যে এটার আগে আমরা ভুল করে যেখানে এ বসার কথা সেখানে আমরা দা বসিয়ে দিই, বা যেখানে দা বসার কথা সেখানে আমরা এ বা অ্যানটা বসিয়ে দিচ্ছি। এই জিনিসটা জানার জন্যই কিন্তু আমরা আজকে এত ইনডেপথ ওয়েতে আলোচনা করছি আর্টিকেলস নিয়ে। তো এ আর অ্যান আমার মনে হয় বোঝার সুবিধা হলো, যে অ্যানটা আমরা ভাওয়েল এ ই আই ও ইউ ওয়ার্ডে প্রথম এটা থাকলে অ্যান, আর বাকি যেগুলো থাকে রেস্ট অফ দ্য আর্টিকেলসের যে বাকিগুলো রয়েছে এ ই আই ও ইউ বাদ দিয়ে তার আগে এ বসবে। এবারে এক্সেপশনালসও কিন্তু কিছু আছে, হ্যাঁ, মানে কিছু ক্ষেত্রে এরকম আছে, কিছু ওয়ার্ড এরকম আছে যে ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে এটা কনসোনেন্ট, ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটা হলো কনসোনেন্ট, আমাদের এখানে এ বসবে, কিন্তু না, সেক্ষেত্রে এ বসবে না, সেক্ষেত্রে অ্যান বসবে। আবার কোথাও গিয়ে মনে হচ্ছে না এখানে অ্যান বসবে, না সেখানে অ্যান বসবে না, সেখানে এ বসবে। এই যে এক্সেপশনাল কেসেস, এইগুলো কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। তো আমরা একদম এখন বেসিক এক্সাম্পলের দিকে চলে যাচ্ছি। বেসিক এক্সাম্পল যদি বলি, আমরা এগ, EGG, এগ, এখানে দেখো এগের প্রথমে ইটা ই আছে, এ ই আই ও ইউ আমি বলেছিলাম, তাহলে তার আগে কি বসবে, অ্যান এগ। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে আরো কিছু এক্সাম্পল আমি বলছি, যেরকম আমব্রেলা, যেরকম অ্যান্ট, ANT,
টি, অ্যান্ট, এই সবগুলোর অ্যান হবে। ঠিক আছে, আমার মনে হয় এই এ ই আই ও ইউ এগুলো আর বুঝতে অসুবিধা হবার কথা না, কারণ এগুলোর আগে কি বসছে, তাহলে অ্যান বসছে। এবারে আমরা এর উপরে কিছু করি, যেমন চেয়ার, CHAIR, চেয়ার। দেখো সি আছে, AEIOU এর মধ্যে কিন্তু নেই কিছু, তাহলে তার আগে আমরা কি বসাবো, এ বসাবো। ঠিক সেরকমভাবে পেন্সিল, PENCIL, পেন্সিল, পি আছে, মানে AEIOU এর মধ্যে কোনোটা নেই, তাহলে এখানে কি বসবে, এ বসবে, আ পেন্সিল। ঠিক সেরকমভাবে গার্ল, জি আছে, ঠিক সেরকমভাবে বক্স, BOX, বক্স, বি আছে। বোঝা গেল তাহলে? দেখো এই যে কটা লিখেছি তার মধ্যে AEIOU নেই, তাই আমরা এর আগে এ বসাবো। আচ্ছা, এবারে আমরা একটু দা নিয়ে কথা বলি। এ আর অ্যানটা তো আমরা বুঝে নিলাম, এক্সেপশনালস যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু বাদে আলোচনা করছি, আগে আমরা একটু দাটা বুঝে নিই। তো দা, এখানে আমরা যেটা বললাম ডেফিনিট আর্টিকেলস দা, তাহলে এই যে ডেফিনিট আর্টিকেলস দা, এটা কেন বসছে আমি আরও একবার বলে দিই। নির্দিষ্ট অর্থ বলতে বোঝাচ্ছে, মানে কোনো একটা জিনিস যেটা নির্দিষ্ট অর্থে আমি বলছি সেক্ষেত্রে দা বসছে, বা যেটা একটাই আছে যেটা ভীষণ ইউনিক অ্যান্ড রিনাউন্ড সেক্ষেত্রেও আমরা দা বসাচ্ছি। কীরকম হতে পারে দেখো, নির্দিষ্ট অর্থ করে বোঝাচ্ছে ঠিকই, তার সাথে যেরকম কোনো একটি নদীর নাম, ঠিক আছে, কোনো একটি সমুদ্রের নাম, কোনো একটি জাতির নাম, কোনো ধর্মগ্রন্থ, এই ক্ষেত্রে কিন্তু আমরা দা বসাবো। যেরকম নদী যদি আমরা বলি তাহলে দা গঙ্গা। দেখো গঙ্গা আমরা সবাই জানি ইটস আ রিভার, তো আমরা কিন্তু এইখানে স্পেসিফিকভাবে গঙ্গা বলেছি বলে তার আগে দা বসছে, দা গঙ্গা। ঠিক সেরকমভাবে আমরা যদি বলি দ্য বে অফ বেঙ্গল, দেখো এই ক্ষেত্রেও কিন্তু আমরা দা বসাচ্ছি। ঠিক সেরকমভাবে দ্য USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কেন আমরা এখানে দা বসালাম, কারণ এটা কিন্তু একটা বড় জায়গার নাম, এটা কিন্তু একটাই আছে। ঠিক সেরকমভাবে গঙ্গা রিভার, এটাও কিন্তু একটাই আছে। ঠিক সেরকমভাবে বে অফ বেঙ্গল, এই ক্ষেত্রে কিন্তু আমরা দা বসাচ্ছি। কীরকমভাবে আরও কিছু এক্সাম্পলস দিচ্ছি, দ্য সান, দ্য স্কাই। বোঝা গেল? তাহলে ডেফিনিট আর্টিকেল কোন ক্ষেত্রে হয়, আমার মনে হয় এই জায়গাটা ক্লিয়ার। তাহলে এ অ্যান্ড দা, এই তিনটে জিনিস আমার মনে হয় তোমাদের কাছে এতক্ষণ অবধি ক্লিয়ার হয়ে গেল, এক্সেপশনালসগুলো বাদ দিয়ে, কারণ এখানে এইগুলো ক্লিয়ার হওয়াটা বেশিক্ষণ লাগে না, এটা ক্লিয়ার হতে যে এ অ্যান্ড দা, এ অ্যানের ক্ষেত্রে AEIOU মানে ভাওয়েল, বাকিগুলো কনসোনেন্ট, সেক্ষেত্রে এ, আর দা কোনো নির্দিষ্ট অর্থে বোঝালে, আর বা একটাই যেটা আছে সেক্ষেত্রে বোঝালে বসে। এই বেসিকটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবারে আমরা ঢুকবো এক্সেপশনালস, যেটা আরেকটু অ্যাডভান্সড, যেটার জন্যই কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে থাকে। এক্ষেত্রে আমরা কি বোঝাবো, কিছু এক্সেপশনালসের কেসে, যেরকম এমএ, আমি কয়েকটা লিখে রাখছি এবং কেন হচ্ছে সেটা আমি বলছি। যেরকম আওয়ার, যেরকম অনেস্ট, এই তিনটে ওয়ার্ড আমাদের কাছে দেখো ভীষণভাবে ক্লিয়ার। এমএ মানে একটা ডিগ্রি, আওয়ার ঘন্টা, অনেস্ট সৎ। তো খুব ভালো করে লক্ষ্য করো, প্রথম যে অ্যালফাবেট এম এর এম কনসোনেন্ট, আওয়ার HOUR আওয়ার, আওয়ারের H কনসোনেন্ট, অনেস্ট HONEST অনেস্ট H কনসোনেন্ট। কিন্তু এই তিনটের আগে কিন্তু আমরা অ্যান বসাবো। কেন অ্যান বসাবো এটা তোমাদের এবার ডাউট হতে পারে। আমরা যখন বলছি MA, দেখো কথাটার মধ্যে এ কথাটা কিন্তু আসছে প্রথমে, তো এই যে এ কথাটা আসছে আমাদের কথার মধ্যে, তাই জন্যই কিন্তু এক্ষেত্রে অ্যান বসলো এম থাকা সত্ত্বেও।
এম কনসোনেন্ট এম থাকা সত্ত্বেও কিন্তু আমাদের এই অ্যান বসলো এই একটাই কারণে, যেহেতু এইটার মানে আমাদের প্রনাউন্সিয়েশনটা এম এ বোঝাচ্ছে। এবারে দেখো আওয়ার, HOUR আওয়ার, আওয়ারে ও একটা কথাটা কিন্তু আসছে আমাদের প্রনাউন্সিয়েশনে আওয়ার। আমরা কিন্তু হাওয়ার বলছি না, আমাদের কিন্তু এইচটা উজ্জ্ব থাকে, সেক্ষেত্রে আমরা বলছি আওয়ার, তাই জন্য কিন্তু এখানে অ্যান বসলো। আবার অনেস্ট, আমাদের এক্ষেত্রেও কিন্তু এইচটা উজ্জ্ব থাকছে অনেস্ট, ও একটা শব্দ চলে মানে ও এর একটা প্রকাশ আসছে, ও এর প্রনাউন্সিয়েশনে ও বোঝা যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই এই অ্যানটা এখানে বসলো অনেস্টের আগে। আমার মনে হয় এই যে জিনিসগুলো আমরা যত প্র্যাকটিস করব, যত আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব, মানে মক টেস্ট যখন আমরা দিই, যত আমরা আর্টিকেলস নিয়ে মক টেস্ট যখন পারফর্ম করি তখন আর্টিকেলসগুলো করব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক বা যে ক্ষেত্রে যাই হোক না কেন, বা আর্টিকেলস কোথায় কি হবে প্রপারলি বসানো, বা এইটার আগে কি বসবে কারেক্ট আর্টিকেল বসানো, এই ধরনের যখন আমরা কোয়েশ্চেনের আনসারগুলো করব, যত বেশি করব আমার মনে হয় তত বেশি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর এরপর থেকে আমরা করতে করতে আমাদের মধ্যে কি হয়ে যাবে, যখন একটা কিছু লিখবো আমাদের আর ভাবতে হবে না যে অনেস্টের আগে কি বসবে, এ বসবে না অ্যান বসবে, কারণ আমাদের কিন্তু অটোমেটিক্যালি আমরা যখন লিখবো আমাদের দেখবো অনেস্টের আগে ওই অ্যান কথাটা বসেই যাবে, তখন তুমি কিন্তু আর কনফিউশন থাকবে না অনেস্টের আগে যে এ বসবে না অ্যান বসবে। আমাদের তখন মুখে উচ্চারণ করতেও হবে না যে এখানে অনেস্টের ক্ষেত্রে একটা ও ভাব আসছে, তাহলে এক্ষেত্রে অ্যান বসবে। তো এইটা আমরা যত প্র্যাকটিস করব আমাদের এই এক্সেপশনালসগুলো সম্পর্কে কিন্তু আমরা আরও বেশি জানতে পারবো, শিখতে পারবো। তো বোঝা গেল আশা করি যে এই প্রনাউন্সিয়েশনে এ ই আই ও ইউ এর মধ্যে যদি কোনোটা প্রনাউন্সিয়েশন এরকম লাগে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যতই কনসোনেন্ট থাকুক না কেন ওয়ার্ডের ফার্স্ট অ্যালফাবেট, আমাদের কিন্তু সেক্ষেত্রে আমরা অ্যানটাই বসাবো। ঠিক আছে, ক্লিয়ার আমার মনে হয়। আচ্ছা, তো এই জিনিসটা আপাতত ক্লিয়ার। আমি আরেকটা কথা বলে দিই, মানে আরেকটা জিনিস একটু লিখে দিই, তোমরা পারলে নোট ডাউন করে নাও। যখন কোনো অবজেক্টিভ নাউন রূপে ব্যবহৃত হয় সেক্ষেত্রে কিন্তু দা বসে। যেরকম আমি এক্সাম্পল একটা দিচ্ছি, এইটা একটু নোট করে নাও, এটা স্পেশাল নোটস হিসাবে রেখে দাও। দা রিচ মেন are not always happy. দেখো এখানে বোঝাচ্ছে the rich men are not always হ্যাপি, এটা একটা এক্সাম্পল। কেন এটা বোঝাচ্ছে, কারণ দেখো এখানে কিন্তু রিচ, এখানে আর আছে, আমরা অনায়াসে এখানে আ বলতে পারতাম না, এক্ষেত্রে কিন্তু আ হবে না। আমাদের এখানেই বুঝতে হবে আমরা কোথায়, যতই এটা কনসোনেন্ট থাকুক না কেন, আমরা কোথায় দা ইউজ করব আর কোথায় এ ইউজ করব। আর্টিকেল পড়ার কিন্তু এই জন্যই আমাদের পড়াটা ভীষণভাবে প্রয়োজন। দেখো এই ক্ষেত্রে কিন্তু ক্লাস 9, 10 বা 11, 12 যতই তোমরা স্টুডেন্টরা, যতই তোমরা ক্লাস 1, 2 থেকে আর্টিকেল করে আসো কিনা, ততও কিন্তু মানে যাই হোক না কেন তোমরা ছোট থেকে আর্টিকেল প্র্যাকটিস করে আসছো, তাও কিন্তু এই বড় ক্লাসের স্টুডেন্টদেরও কিন্তু এই ভুলটা হয়ে থাকে সাধারণত। তো দেখো দ্য রিচ মেন আর নট অলওয়েজ হ্যাপি, এখানে রিচ মেন এটার উপরে কিন্তু বেশি ফোকাস করা হচ্ছে, রিচ মেন নির্দিষ্ট অর্থে, তাই জন্যই কিন্তু তার আগে আমরা দা বসালাম। ঠিক আছে, তো আমাদের এ অ্যান দা সাথে এক্সেপশনালস কখন আমরা এ বসাবো না অ্যান বসাবো, এই জিনিসটা আমার মনে হয় আমাদের ক্লিয়ার হয়ে গেল। সাথে আমরা দাটাও কোন অর্থে ইউজ করব, সেখানে এ বসবে না, এটাও আমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেল। কোনো রকম যদি তোমাদের কোয়ারিজ থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। আমার মনে হয় আমাদের একটু নেক্সট টপিক নিয়ে আলোচনা করা উচিত, আমাদের আর্টিকেল কমপ্লিট হয়ে গেছে।
আর্টিকেল নিয়ে যদি কোনো তোমাদের প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই জানাও যদি কোনো প্রবলেম থেকে থাকে বা কোনোটা বুঝতে পারছো না। আমরা নেক্সট টপিক নিয়ে এবার আলোচনা শুরু করব, যেটা পার্টস অফ স্পিচের ফার্স্টেই, যেটা আমরা জানি নাউন। নাউন, তো নাউনের বিষয়টা হলো আমরা একটা ছোট ডেফিনেশন একটু লিখে নিই, তাহলে আমাদের বুঝতে অনেকটা ক্লিয়ার হবে, আমাদের কাছে বুঝতেও সুবিধা হবে। আর নাউন is a word which names any person or thing. দেখো, a noun is a word which names any person or thing. এইটাকে আমরা সাধারণত নাউন বলে থাকি। যেইটা কোনো একটা নামবোধক বা কোনো একটা জিনিসকে বোঝায় সেটা আমরা নাউন বলে থাকি। এইটা আমাদের কাছে অলরেডি ক্লিয়ার, আমরা জানি সেটা। কিন্তু আমরা কিন্তু অনেকেই নাউনের যে ডিভিশনসগুলো আছে, ক্লাসিফিকেশনসগুলো আছে, সেগুলো আমাদের কাছে অনেক সময় ক্লিয়ার হয় না। সেটা আজকে আমরা একটু অনেকটা খুলে আলোচনা করব, ইনডেপথ ওয়েতে আলোচনা করব। তো আমরা নাউনের এই ক্লাসিফিকেশনটা একটু পড়ে নিই। আমার মনে হয় তোমাদের অলরেডি সবার লেখা হয়ে গেছে। আ নাউন ইজ আ ওয়ার্ড উইচ নেমস এনি পারসন অর থিং। এবারে আমরা নাউনের ভাগটা একটু পড়ে নেব। এবারে আমরা এইভাবে ক্লাসিফিকেশন করছি। নাউনের ফার্স্ট যে ক্লাসিফিকেশনটা আসছে প্রপার নাউন, তারপরে আসছে কমন নাউন, তারপরে আসছে কালেকটিভ নাউন, আচ্ছা, তারপরে আসছে, আমি একটু এখানটা এইভাবে লিখছি, মেটেরিয়াল নাউন, আর তারপরে আসছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউনের এই ভাগগুলো আমাদের কাছে এখন ক্লিয়ার, আমরা বুঝে গেলাম। কারণ তোমরা একটু প্লিজ নোট ডাউন করে নিও। ফার্স্টেরটা হলো প্রপার নাউন, তারপরে কমন নাউন, তারপরে কালেকটিভ নাউন, তারপরে ম্যাটেরিয়াল নাউন, আর লাস্টেরটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এবারে আমরা প্রপার নাউন নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব, তারপরে কমন নাউন নিয়ে ডিটেলে আলোচনা করব, কালেকটিভ নাউন নিয়েও ডিটেলে আলোচনা করব, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, তো এই গোটা বিষয়টা হোয়াট ইজ নাউন অ্যান্ড ক্লাসিফিকেশনস অফ নাউন, এটা তোমরা একটু চটপট করে নোট ডাউন করে নাও, তারপর আমরা প্রপার নাউনে আসছি। আমি আপাতত এটা মুছছি, এবার আমরা প্রপার নাউনে ঢুকবো। সব থেকে ভালো হয় তোমরা যদি কোনো গ্রামারের বই কাছে থাকে তোমরা যদি সেটা নিতে পারো, কারণ প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম একটা গ্রামারের, ইংলিশ গ্রামারের বই থাকে। কারণ টেক্সটের মধ্যে ছাড়াও এই ধরনের গ্রামারের বই কিন্তু খুব হেল্পফুল হয়। প্রতি মুহূর্তে কিন্তু বারে বারে করে একটু দেখে নেওয়া গ্রামারগুলোকে, কারণ গ্রামারটা যেটা বলি আমরা সবসময় যে এটা হচ্ছে কি একটা বেস, এবং যেরকম একটা বাড়ির ভিত থাকে, সেই ভিতটা যদি শক্ত হয় তাহলে কিন্তু বাড়িটাও মজবুত হয়। তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের যদি গ্রামার পোর্শনটা যদি আমাদের খুব ভালো স্ট্রং হয়, তাহলে কিন্তু পুরো ইংরেজি ব্যাপারটাই আমাদের একদম খুব শক্তভাবে আমরা করতে পারবো। তো সেই জন্য তোমাদের এই গ্রামার বই একটা সবসময় রাখা উচিত, এবং এই মুহূর্তে যদি কাছে থাকে তাহলে গ্রামার বইটা খুলে তোমরা দেখে নিতে পারো। বা আমি এখন যেটা পড়াচ্ছি, মানে আমি ভীষণ ইনডেপথ ওয়েতেই পড়াচ্ছি, আমার মনে হয় তোমরা এখন এটা নোট ডাউন করে নাও। তারপর গ্রামার বইটা সবারই বাড়িতে কম বেশি গ্রামার বই থাকে, তোমাদের গ্রামার বইতে যে এক্সারসাইজগুলো থাকে এগুলো প্র্যাকটিস করো। এখন তোমরা আমার সাথে একটু পড়ে নাও, নোট ডাউন করে নাও সবকিছু। তারপরে কি করো, তারপরে এটা কমপ্লিট হয়ে গেলে, আমাদের এই প্রোগ্রামটা শেষ হয়ে গেলে, তোমরা গ্রামার বইয়ের যে এক্সারসাইজ আছে সেটা নিয়ে একটু প্র্যাকটিস করা শুরু করে দাও। কেন? কারণ এক্ষুনি পড়লে, এবার এক্ষুনি যদি তোমরা এক্সারসাইজটা করো না, তাহলে তোমাদের মনেও থাকবে
থাকবে, তোমরা চট করে ভুলবেও না। তোমরা যদি এইভাবে করতে থাকো, মানে আমরা যেভাবে ডেইলি এক একটা সাবজেক্ট নিয়ে পড়াচ্ছি, এক একটা টপিক নিয়ে পড়াচ্ছি, আলোচনা করছি, তোমরা যদি এটা পড়ার সাথে সাথে তোমরা যদি এক্সারসাইজটা করো না, তোমাদের আমার মনে হয় তোমাদের চট করে তোমরা জিনিসটা ভুলবে না। কারণ এই যে আমি নাউনের যে ক্লাসিফিকেশনসটা দেখালাম না, এইটা জানাটাও কিন্তু খুব দরকার। নাউন কি আমরা প্রত্যেকে জানি, আমরা ছোট বড় প্রত্যেকে জানি যে হোয়াট ইজ নাউন আর নাউন কাকে বলে, নামগুলো জানা এবং তার প্রপার অ্যাপ্লিকেশন এটাই ইম্পর্টেন্ট। আর এই কারণেই কিন্তু আমি ক্লাসিফিকেশনই আলাদা আলাদা করে আমি এত ইনডেপথ ওয়েতে পড়াচ্ছি। না হলে একদিনে পার্টস অফ স্পিচ কমপ্লিট করে দেওয়া যাই, কিন্তু আমি যদি এক একটা জিনিস ধরে এক একটা প্রোগ্রামে করাই না, তাহলে তোমাদের কাছেও প্রত্যেকটা জিনিস ক্লিয়ার থাকবে। তোমরাও যদি পরবর্তীকালে টিচার হতে চাও, তো তোমরাও তোমাদের স্টুডেন্টদের এইভাবেই পড়াতে পারবে আলাদা আলাদাভাবে। তো আমরা প্রপার নাউনে চলে আসছি। প্রপার নাউন। তো প্রপার নাউনের আমরা কিছু এক্সাম্পল এবার দেখে নেব। প্রপার নাউনের ক্ষেত্রে কি কি এক্সাম্পল হবে? গঙ্গা, কেন হচ্ছে আমি সব বলে দেবো। দিল্লি, তোমরা প্রয়োজনে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। একদমই। কলকাতা, সানডে, আরও অনেক কিছু হয়। তো আমি এই কয়েকটা বলছি। তো প্রপার নাউন বেসিক্যালি যেটা প্রপার ওয়েতে বোঝাতে চাইছে, যেরকম আমি দা কথাটা ইউজ হচ্ছিল না, তো কেন দা হচ্ছিল? কারণ সেটা নির্দিষ্ট অর্থে বা একটা অর্থে বোঝাচ্ছে। দেখো প্রপার নাউনটাও কিন্তু কাইন্ড অফ সেই রকমই, গঙ্গা, দিল্লি, কলকাতা, সানডে এটসেট্রা। তুমি দেখো গঙ্গা এটা রিভার, রিভার কিন্তু রিভারের মধ্যে গঙ্গা এটা কিন্তু একটাই, তাই জন্যই কিন্তু আমরা এটাকে বলছি প্রপার নাউন। ঠিক সেরকম ভাবে দিল্লি বা কলকাতা এটা কিন্তু একটা জায়গার নাম, আর এই জায়গাটা কিন্তু একটাই আছে, তাই জন্য কিন্তু এটা প্রপার নাউন। ঠিক সেরকম ভাবে সানডে, মানডে, জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো কিন্তু প্রপার নাউন। কেন প্রপার নাউন? কারণ এই সানডে এটা কিন্তু বার, কিন্তু বারের মধ্যে সানডে কিন্তু একটাই, তাই জন্যই কিন্তু এটা প্রপার নাউন। তো প্রপার নাউনের ক্ষেত্রে যদি তোমরা বলো, তাহলে নির্দিষ্ট ব্যক্তি, দিন, জায়গা এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রপার নাউনটা ইউজ করে থাকি। তাহলে আমরা কিছু এক্সাম্পল, এবার সেন্টেন্স ওয়াইজ কিছু এক্সাম্পল আমরা একটু লিখি, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। Porimal is my brother. দেখো পরিমল ইজ মাই ব্রাদার, এখানে পরিমল প্রপার নাউন। কেন? কারণ পরিমল একজনই এই নাম অর্থে বোঝাচ্ছে, ব্রাদার কিন্তু পরিমল যাকে বোঝানো হচ্ছে। সেরকম ভাবেই দা গঙ্গা is a big river. এই ক্ষেত্রে দা গঙ্গা ইজ আ বিগ রিভার, গঙ্গা এইটা কিন্তু প্রপার নাউনের ক্ষেত্রে বোঝালো, কারণ এখানে নির্দিষ্ট করে এই জিনিসটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, আরো কিছু এক্সাম্পল আমরা লিখি, যেরকম আই লিভ ইন কলকাতা। দেখো কলকাতা এটা কিন্তু প্রপার নাউন। তাহলে নির্দিষ্ট অর্থে কোনো জায়গা বা কোনো নদী বা কোনো ব্যক্তি বা কোনো বার বা কোনো মাস, সেটা যদি নির্দিষ্ট অর্থে বোঝানো হয়, দ্যাট ইজ কল্ড প্রপার নাউন। এবার আমরা চলে যাব কমন নাউন। দেখো প্রপার নাউনের পরেই কমন নাউনটা বুঝতে কিন্তু আমাদের কাছে ইজি হয়ে যায়। কিরকম ইজি হয়ে যায় আমি দেখাচ্ছি। কমন নাউন এর ক্ষেত্রে দুটো তিনটে এক্সাম্পল দিলে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। কমন নাউন যে ওয়ার্ড এক জাতীয় জীব বা বস্তুর কোনো নির্দিষ্ট একটাকে না বুঝিয়ে তাদের সকলকেই বোঝায়। যেরকম ধরো আমি এখানে বলেছিলাম না প্রপার নাউনের ক্ষেত্রে পরিমল ইজ মাই ব্রাদার। এবারে দেখো পরিমল ইজ মাই ব্রাদার, এই ক্ষেত্রে পরিমলকে তো নির্দিষ্ট করে একটা অর্থে বোঝানো হয়েছে, তাই জন্য প্রপার নাউন। এবারে আমরা যদি একজনকে না বুঝিয়ে ওই পুরো জাতি বা পুরো জিনিসটাকে বোঝাই, যেরকম ব্রাদার, ব্রাদার মানে ভাই, এটা কিন্তু কমন নাউনের ক্ষেত্রে আসবে। যেরকম আমি এক্সাম্পল দিচ্ছি, দা কাউ ইজ আ ডোমেস্টিক
animal. The cow is a domestic animal. এখানে কাউ কিন্তু কমন নাউন। কেন? কারণ এই যে কাউ, এই কাউটা কিন্তু মানে আমরা প্রত্যেকেই জানি গরু প্রাণী, কিন্তু কোনো কাউকে নির্দিষ্ট অর্থে বোঝানো হচ্ছে না, নর্মালি বলা হচ্ছে ইন জেনারেল ওয়েতে দ্য কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, তাই এক্ষেত্রে কিন্তু এটা কমন নাউন। যেরকম আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি, দ্য বুক ইজ অন দ্য টেবল। দেখো এই ক্ষেত্রে কেন এটা কমন নাউন হলো, কারণ বুক বলা হয়েছে বই, কিন্তু কোনো বইয়ের নাম কিন্তু বলিনি আমরা। যে ক্ষেত্রে আমরা বইয়ের নাম বলবো সেটা কিন্তু প্রপার নাউন হয়ে যাবে। এখানে কিন্তু এটা কমন নাউন হলো। কেন কমন নাউন হলো? কারণ আমরা দ্য বুক বলেছি ইন জেনারেল ওয়েতে বলেছি। তাহলে প্রপার নাউন আর কমন নাউনের ডিফারেন্সটা আমার মনে হয় তোমাদের কাছে একটু ক্লিয়ার হয়ে গেছে। আমার মনে হয় তোমাদের আর অসুবিধা হওয়ার কথা না। আমি একটা ভালো এক্সাম্পল দিয়ে প্রপার নাউন আর কমন নাউন একসাথে বোঝাচ্ছি। ঠিক যেরকমভাবে ধরো কান্ট্রি, ধরো কান্ট্রি লিখলাম, ঠিক আছে, আর এখানে ধরো লিখলাম ব্রিজ, তাহলে এটা কি হবে? কান্ট্রিটা কি হবে? কান্ট্রিটা হবে কমন নাউন, ব্রিজও কিন্তু হবে কমন নাউন, কারণ এখানে কোন কান্ট্রি এটা কিন্তু বলা হয়নি নির্দিষ্ট করে, বা কোন ব্রিজ এটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি, তাই এটাকে আমরা কি বলবো? কমন নাউন। এবারে আমরা কান্ট্রি দিয়ে এরকম অ্যারো করে কান্ট্রিটার নাম লিখলাম ইন্ডিয়া, আর ধরো ব্রিজের নাম লিখলাম হাওড়া ব্রিজ। এবারে দেখো এই ইন্ডিয়ার হাওড়া ব্রিজ হয়ে গেল প্রপার নাউন। কেন প্রপার নাউন হলো? কারণ কান্ট্রি ইন্ডিয়া আর ব্রিজ হাওড়া ব্রিজ, তাহলে কান্ট্রিটা আমরা ইন্ডিয়া একটা নাম একটা নির্দিষ্ট করে বুঝিয়ে দিলাম, আবার ব্রিজ কোন ব্রিজ? হাওড়া ব্রিজ নির্দিষ্ট করে বুঝিয়ে দিলাম, তাই এটা হয়ে গেল কিন্তু প্রপার নাউন। তাহলে দেখো আমরা এইভাবে বুঝে গেলাম এই ক্ষেত্রে কোনটা কমন নাউন হবে, কোনটা প্রপার নাউন হবে। তোমরা নোট ডাউন করে নাও। এবারে আমরা প্রপার নাউন আর কমন নাউনের একটা ছোট্ট লিস্ট আমি একটু লিখে দিচ্ছি, তোমরা পারলে এটা নোট ডাউন করে নাও বা বুঝে নাও, তাতে তোমাদের পরবর্তী ক্ষেত্রেই সুবিধা হবে। কমন নাউন আর প্রপার নাউন। এবারে আমরা যদি এরকম ভাবে লিখি ম্যান, মানুষ, এখানে ম্যান বলতে আমরা যদি কারোর নাম লিখি, ধরো রাজীব ঘোষ, তাহলে এটা কিন্তু প্রপার নাউন হয়ে গেল। তাহলে বুঝতে পারছো সেক্ষেত্রে কি হচ্ছে? কমন নাউন ধরো ম্যান, আর প্রপার নাউন রাজীব ঘোষ। ম্যান কিন্তু কাকে বোঝানো হচ্ছে, এই জন্য কিন্তু এটা কমন নাউন, এটা কিন্তু ব্যক্তি, ব্যক্তি মানে নর্মাল ব্যক্তি বোঝানো হচ্ছে। কিন্তু যখনই ব্যক্তিটাকে নির্দিষ্ট অর্থে কারোর নাম বোঝাচ্ছে তখন সেটা প্রপার নাউনে চলে এলো। ঠিক সেরকম ভাবে সিটি, ধরো কলকাতা, দেখো সিটি কমন নাউন, কিন্তু প্রপারলি কোনো একটা সিটির নাম বলা হচ্ছে তখন কিন্তু প্রপার নাউন চলে আসছে, যেরকম কলকাতা। দেখো ভিলেজ, ধরো নন্দীগ্রাম, দেখো আমরা কিন্তু ভিলেজটা নির্দিষ্ট করে নিলাম, তাই প্রপার নাউন, আর ভিলেজ কমন নাউন। আবার ধরো সি, বে অফ বেঙ্গল, ধরো মান্থ, জানুয়ারি। তাহলে বুঝতে পারলে বিষয়টা? আমি একটা ছোট্ট একটা লিস্ট আমি একটু বোঝানোর জন্য এটা করলাম কমন নাউন আর প্রপার নাউনের ক্ষেত্রে, যে ম্যান কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কমন নাউন, আমরা কিন্তু নির্দিষ্ট অর্থে কারোর নাম বলিনি, যেই নাম বললাম রাজীব ঘোষ অমনি চলে গেল কিন্তু প্রপার নাউনে। ঠিক সেরকমভাবে সিটি, ভিলেজ, সি, মান্থ এগুলো সব কমন নাউন। যখনই আমরা মান্থের একটা নির্দিষ্ট মান বোঝাচ্ছি, যেমন জানুয়ারি, সেটা কিন্তু প্রপার নাউন। ঠিক সেরকমভাবে বে অফ বেঙ্গল এটাও কিন্তু প্রপার নাউন, বা কলকাতা একটা জায়গা নির্দিষ্ট অর্থে বোঝানো হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে,
এইটা একটু নোট ডাউন করে নাও, তারপরে আমরা চলে আসবো কালেকটিভ নাউনে। আমার মনে হয় প্রপার নাউন কমন নাউন সবার জন্য এটা ক্লিয়ার হয়ে গেল, খুব একটা অসুবিধা হওয়ার এবার আর কথা নয়। আচ্ছা, এবার আমরা আসছি কালেকটিভ নাউনে। দেখো, কালেকটিভ নাউন আমরা কখন বলবো বা কাকে কালেকটিভ নাউন বলবো এটা কিন্তু জানতে হবে। যেরকম যে নাউন দ্বারা এক জাতীয় কতগুলি প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে আমরা কিন্তু কালেকটিভ নাউন বলবো। মানে কোনো প্রাণী বা বস্তুর মানে একটা সমষ্টির ক্ষেত্রে বোঝায়, সেক্ষেত্রে আমরা কালেকটিভ কথাটার মধ্যেই কিন্তু আমরা বুঝতে পারছি কখন এটা কালেকটিভ নাউন হবে। এক্সাম্পল দিয়ে আমি একটু বোঝাচ্ছি। আ ফ্লক অফ শিপ, ফ্লকটা হলো কালেকটিভ নাউন। ঠিক সেরকম ভাবে মানে আ ফ্লক অফ শিপ এইটা কিন্তু মানে এক পাল ভেড়া, দেখো ভেড়াদের একটা সমষ্টি বোঝাচ্ছে, আ ফ্লক অফ শিপ। ঠিক সেরকম ভাবে আ সোয়ার্ম অফ বিজ, এক ঝাঁক মৌমাছি। বোঝা গেল? আরও কিছু এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক যেরকমভাবে আ বান্ডল অফ স্টিক্স, লাঠিগুলো একগুচ্ছ করে রাখা হয়েছে, বান্ডল করে রাখা আছে, তাই কালেকটিভ নাউনে বান্ডল হলো কালেকটিভ নাউন। আমাদের কিন্তু এগুলো আমরা অনেকেই জানি না, আমরা ভাবি যে ঠিক আছে স্টিক্স এইটাই তো নাউন হবে, লাঠি না, আমাদের কিন্তু বান্ডলও একটা নাউন যেটাকে আমরা কালেকটিভ নাউন বলি। ঠিক সেরকম ভাবে আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, আমাদের কাছে অনেক সময় জানা আছে যে ফ্লাওয়ার্স নাউন না, বাঞ্চও কিন্তু হবে, বাঞ্চ আমরা কিন্তু কালেকটিভ নাউন বলবো। ঠিক সেরকম ভাবে আ টিম অফ ওয়ার্কার্স, টিম অফ ওয়ার্কার্স একটা টিমকে বোঝাচ্ছে, দিস ইজ অলসো কালেকটিভ নাউন। আ ক্রাউড অফ পিপল, এটাও কিন্তু কালেকটিভ নাউন, ক্রাউড। তো দেখো আমরা কালেকটিভ নাউনের ক্ষেত্রে অনেক রকমের ওয়ার্ড আমরা শিখে গেলাম। আ বান্ডল অফ স্টিক্সের ক্ষেত্রে আমরা বান্ডল বলি, ফ্লাওয়ার্স আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, ঠিক সেরকমভাবে আ টিম অফ ওয়ার্কার্স, আ ক্রাউড অফ পিপল, এই সমস্তগুলো কিন্তু কালেকটিভ নাউন। এবারে আমরা যেটা পড়ব ম্যাটেরিয়াল নাউন, যেটা আরো কিছু কিছু বাকি ছিল। ম্যাটেরিয়াল নাউন যার এক্সাম্পল আমি এখানে লিখছি। যেরকম আয়রন, গোল্ড, সুগার, এই জিনিসগুলো কিন্তু ম্যাটেরিয়াল নাউন। দেখো এগুলো নাউন আমরা জানি, কিন্তু নাউনেরও একটা প্রপার, এই নাউনগুলো নাউন হলেও তার একটা প্রপার নেম আছে, দ্যাট ইজ কল্ড ম্যাটেরিয়াল নাউন। যেরকম আয়রন, গোল্ড, সুগার এক্সেট্রা, এগুলো কিন্তু ম্যাটেরিয়াল নাউন বলি আমরা। ঠিক সেরকমভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা বাকি রয়ে গেছে একটা ক্লাসিফিকেশন, abstract noun, যার এক্সাম্পল চাইল্ডহুড, ফ্রিডম, কালার এক্সেট্রা। ঠিক আছে, তো এই হলো আমাদের সমস্তটা ক্লাসিফিকেশন, যে আমরা প্রথমে পড়লাম প্রপার, কমন, তারপরে আমরা পড়লাম কালেকটিভ, তারপরে ম্যাটেরিয়াল অ্যান্ড লাস্ট অ্যাবস্ট্রাক্ট। চাইল্ডহুড, ফ্রিডম, কালার এক্সেট্রা, এগুলো হলো চলে আসবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা একটু ডিটেলসে ক্লাসিফিকেশনটা পড়া, আমাদের মেইনলি যেটা খুব ইম্পর্টেন্টলি লাগে সেটা হলো প্রপার নাউন,
কমন নাউন আর কালেকটিভ নাউন, এই তিনটে জানা কিন্তু আমাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট, কালেকটিভ নাউনটা বিশেষ করে। যদি ধরো এক্সামে তোমাদের একটা সেন্টেন্স দিয়ে দিল, সেই সেন্টেন্সে যেরকম টিম অফ ওয়ার্কার্স এটা দিয়ে দিল, তো বলল যে আইডেন্টিফাই দ্য নাউন, তো এখানে আইডেন্টিফাই করতে বলছে কোনটা নাউন, তো সেক্ষেত্রে আর টিম অফ ওয়ার্কার্স, তোমরা ধরো টিমটা আইডেন্টিফাই করলে না, নর্মালি ওয়ার্কার্স এটা আইডেন্টিফাই করলে, এটা কিন্তু তাহলে তোমাদের নাম্বার ডিডাক্ট হবে। কেন ডিডাক্ট হবে? কারণ আর টিম অফ ওয়ার্কার্সে টিমটা কিন্তু কালেকটিভ নাউন, যেটা আমরা কিন্তু অনেকেই হয়তো জানতাম না বা হয়তো জানি না বা অতটা আমাদের কাছে ক্লিয়ার নয়। এই ক্ষেত্রে কিন্তু এই ভুলগুলোই আসে বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে? তো আমার মনে হয় এগুলো একটু ঝালিয়ে নেবে, কালেকটিভ নাউনগুলো একটু ভালো করে পড়ে নেবে, আরও প্রচুর ধরনের কালেকটিভ নাউন আছে, সেগুলো একটু আইডেন্টিফাই করে নিও, একটা লিস্ট তোমরা বাড়িতে একটু খাতায় বানিয়ে নিও কালেকটিভ নাউনের ক্ষেত্রে। দেখো নাউন, প্রপার নাউন, কমন নাউন চেনাটা ইজি, ওটা চিনতে বেশিক্ষণ লাগে না। ওটা হয়তো তোমাদের ক্ষেত্রে হয়তো এই কোয়েশ্চেনে আসতে পারে যে আইডেন্টিফাই দ্য প্রপার নাউনস আর আইডেন্টিফাই দ্য কমন নাউন, কিন্তু তোমাদের যদি নর্মালি বলে দেয় আইডেন্টিফাই দ্য নাউন, তো তখন কিন্তু প্রপার, কমন বা কালেকটিভ এইভাবে কিন্তু বলা থাকবে না, তখন কিন্তু তোমাদের প্রত্যেকটা ধরনের নাউন আইডেন্টিফাই করতে হবে, সেটা বিট প্রপার, বিট কমন আর বিট কালেকটিভ, ঠিক আছে? তো কালেকটিভ নাউন যদি আমরা ঠিকঠাক করে না জানি তাহলে কিন্তু ওটা আমাদের মিস হয়ে যাবে। তো আমাদের লাস্ট একটা ছোট্ট আরেকটা জিনিস আমরা একটু পড়ে নিই নাউনের ক্ষেত্রে, যেটা হলো কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। এটা আমাদের লাস্ট মানে একটা ছোটোখাটো একটা রিভিশন, যেটা হলো কাউন্টেবল নাউন আরেকটা হলো আনকাউন্টেবল নাউন। তো দেখো এটা জানাও কিন্তু জরুরি, কাউন্টেবল আর আনকাউন্টেবল এই ওয়ার্ডটাতেই আমরা বুঝতে পারছি যেটা গোনা যায়, মানে 1 2 3 করে গোনা যায় সেটা আমরা কাউন্টেবল নাউন বলবো, আর যেটা গোনা যায় না এরকম 1 2 3 করে, সেই ক্ষেত্রে আমরা তাকে কিন্তু আনকাউন্টেবল নাউন বলবো। এবারে আমরা এক্সাম্পলটা একটু পড়ে নিই কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের। কাউন্টেবল নাউন, তার এক্সাম্পল বয়, হাউস, ম্যান, অ্যাপল, ম্যাঙ্গো, এই সবগুলো কিন্তু কাউন্টেবল নাউন। দেখো বয় এদের কিন্তু গোনা যায়, হাউস গোনা যায়, অ্যাপল, ম্যান, ম্যাঙ্গো এই সমস্ত কিন্তু গোনা যায়, তাই জন্যই কিন্তু আমরা এদেরকে বলবো কাউন্টেবল নাউন। এক্ষেত্রে দেখো বয় এটা কিন্তু আমাদের কমন নাউন চলে আসবে, হ্যাঁ, কিন্তু কোন একটা বয়ের যদি আমরা নাম বলি, নির্দিষ্ট অর্থে যদি নাম বলি, তাহলে কিন্তু সেটা চলে আসবে প্রপার নাউন। ঠিক সেরকমভাবে ম্যান সেটাও সেম, যদি নির্দিষ্ট অর্থে কারোর নাম বলি তখন কিন্তু ওটা প্রপার নাউন হয়ে যাবে। তাহলে আমরা এইগুলোকে আমরা বলবো কাউন্টেবল নাউন, কারণ এগুলো আমরা কাউন্ট করতে পারি। ঠিক অপরদিকে আনকাউন্টেবল নাউন, সেটার এক্সাম্পলগুলো একটু দেখে নিই। আনকাউন্টেবল noun, example water, air, grass, sky, sand, wood, এই সমস্তগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন, কারণ এটা গোনা যায় না, যেরকম ওয়াটার গোনা যায় না, এয়ার গোনা যায় না, গ্রাস, স্কাই, স্যান্ড, উড বালি, কাঠ, আকাশ, ঘাস, মানে বাতাস, ওয়াটার জল, এগুলো কিন্তু আমরা গুনতে পারি না, কিন্তু এগুলো কিন্তু নাউন, বাট উই সে ইট আনকাউন্টেবল নাউন, কারণ এগুলো গোনা যাচ্ছে না। তো ক্লিয়ার নাউনের এই ক্ষেত্রে আনকাউন্টেবল অ্যান্ড কাউন্টেবল, এটা আমার মনে হয় ক্লিয়ার। তো আমাদের এই নাউনটা পুরোটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেল।
কোনো রকম জিজ্ঞাসা থাকলে তোমরা ছয়েক মতো আমাদের হাতে টাইম আছে, আদার কোনো চ্যাপ্টার থাকলে আমরা পড়তে পারি। আমার মনে হয় দর্শক, আমাদের ছোট ছোট যে ছাত্রছাত্রী দর্শক বন্ধুরা যারা রয়েছে, আজকে কিন্তু তোমরা দেখছো নাউনের বিভিন্ন পার্ট নিয়ে কথা বলা হচ্ছে, বিভিন্ন ধরনের নাউনের কথা বলা হচ্ছে। যারা আইসিএসসি বা সিবিএসসি বোর্ডে পড়ো তারা তো একদম বেসিক গ্রামার পোর্শনই তারা এগুলো করে নেয়, এবং যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে উচ্চ মাধ্যমিক যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে রয়েছে, যারা পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে কিন্তু ক্লাস 10 অবধিও অনেক সময় এই ধরনের বিষয়গুলো থাকে। তাই তোমাদের সকলের কথা মাথায় রেখে তোমাদের সকলের রিকোয়েস্টেই কিন্তু আমরা এইরকম আলোচনা করছি, বেসিক পোর্শন নিয়ে, বেসিক গ্রামার নিয়ে আলোচনা করছি। তো আমাদের হাতে মিনিট 5 মিনিট 5 মতো সময় আছে। আমি আর নতুন কিছু টপিক আলোচনা করছি, কিছু সাজেশন মতো আমি একটু বলতে পারি যারা পরবর্তী বছর মানে পরের বছর যারা এক্সাম দেবে। অলরেডি মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, যারা উচ্চ মাধ্যমিক শুরু হবে, কিন্তু যারা মাধ্যমিক পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছে তারাও তো ক্লাস 11-এ পড়বে। তো এই ছোটখাটো বেসিক জিনিসগুলো যেগুলো থাকে, প্রধানত দেখো লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এই দুটো আলাদা, কিন্তু আমাদের এখন মানে যারা মাধ্যমিক দিচ্ছে বা উচ্চ মাধ্যমিক দিচ্ছে সেক্ষেত্রে পেপার সেই অর্থে আলাদা হয় না, লিটারেচারের পেপার বা ল্যাঙ্গুয়েজের পেপার সেক্ষেত্রে কিন্তু ওই একসাথেই থাকে। তো আমাদের কিন্তু ওই লিটারেচারটা আমরা হয়তো পড়ে বুঝে কোনোভাবে হয়তো মুখস্থ করে এগিয়ে যেতে পারি, কিন্তু ল্যাঙ্গুয়েজ যেটা আমি এখন গ্রামার দিয়ে বোঝাচ্ছি সেইটা কিন্তু ঠিক মুখস্থ করে হয়ে ওঠে না, কারণ সেটা তুমি যত প্র্যাকটিস করবে, ম্যাথসের মতো অনেকটা, আমরা যত প্র্যাকটিস করব তত ভালো, আর এখানে কোনো নাম্বার কাটারও জায়গা নেই। এবং দেখো ওই যে বাংলা বলো বা ইংরেজি এইগুলোতে কিন্তু অবশ্যই মার্কসটা খুব জায়গায় জায়গায়, মানে গ্রামাটিক্যাল পোর্শনে যেরকম মার্কসটা ভালো মতো ক্যারি করা যায়, কিন্তু আদার্স পোর্শনে যে আমি একদম ফুল মার্কস পাবো সেটা তো হয় না, সেটা হয় না। তার ফলে এই গ্রামার পোর্শনগুলোতে বাংলাতেও হতে পারে, ইংলিশেও হতে পারে, গ্রামার পোর্শনটা কিন্তু ভীষণ কেয়ারফুলি তোমাদের করতে হবে যাতে করে তোমরা ফুল মার্কসটা সেখানে ক্যারি করা যায়। ফুল মার্কস পাওয়ার জন্য তোমাদের কিন্তু অনেকটাই ভালোভাবে এই পোর্শনগুলো করতে হবে, এবং যদি তোমরা প্রথম থেকেই এই স্টাডি পার্টটা ভালো মতো করে নাও তাহলে মনে হয় যে পরীক্ষার আগে একটা ওই মানে ঝটপট করে দেখে নেওয়ার ব্যাপার সেটা হবে না, এবং ওই রকম করতে গেলে কিন্তু অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই শুরু থেকেই, বছরের শুরুতে যখন সেশনটা শুরু হয় সেই সময় থেকে অল্প অল্প করে পড়ো, তাহলে কিন্তু ওই যে পরীক্ষার শেষের দিকে যে পড়ার যে একটা প্রচণ্ড চাপ পড়ে যায়, কারণ প্রথম দিকে আমরা তো একটুখানি গা ঢিলেভাবে এগোই, তার ফলে সমস্যাটা হয় পরবর্তী অর্থাৎ পরীক্ষার আগে। তো তোমরা যদি একটু শুরু থেকে অল্প অল্প করে চ্যাপ্টার করে ধরো এগিয়ে যাও, তাহলে কিন্তু দেখবে তোমাদের শেষের দিকে আর এই পরিশ্রম করতে হবে না এবং পড়াটা অনেক ভালো হবে। আর এই যে পার্টস অফ স্পিচ আমি পড়ালাম, এই যেরকম নাউন সেরকম অর্থে আমি প্রোনাউন, বা আগের দিন আমি প্রিপোজিশন পড়িয়েছি, এই পার্টস অফ স্পিচের প্রত্যেকটা জিনিস কিন্তু অন্যান্য গ্রামারের অন্যান্য কিছু পড়াশোনা করতে গেলেও কিন্তু এই পার্টস অফ স্পিচটা বোঝাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ অন্য কোনো গ্রামারের অন্য কিছু করতে গেলে আমাদের কিন্তু এগুলো ঠিকঠাক করে বসাতে হবে। যেরকম আমি ফর এক্সাম্পল বলছি যে টেন্স, আমরা পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, তার অনেকগুলো ভাগ হয়, সেগুলো আমরা ধরো জানলাম, আমরা জানি, এবার আমাদের ট্রান্সলেশন দিয়েছে এক্সামে, একটা বাংলা একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, এবার আমাদের এবার ট্রান্সলেট করতে হবে ইংলিশে। এবারে যে আমরা ট্রান্সলেট করব, আমরা ধরো টেন্সটা বুঝলাম যে ধরো আমি ভাত খাই, হ্যাঁ এইটা আমরা জানি যে এটা একটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট বলে, আমরা ভাত খাই, আমরা রোজ করি। এবারে দেখো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হয়, বা কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকলে আমরা নর্মালি বুঝতে পারছি এটা কোন টেন্স হবে, আমরা লিখতে পারছি, আমরা গ্রামাটিক্যালি কোথায় অ্যাম বসছে, আই এর সাথে অ্যাম বসবে, বা ইউ এর সাথে আর বসবে, বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসবে, এইটা আমাদের কাছে ক্লিয়ার। এবারে কি হচ্ছে, আমরা যখন ধরো প্রিপোজিশন পুট করব, অ্যাপ্লাই করব, তখন কি হচ্ছে কোন প্রিপোজিশনটা বসবে, যেরকম দ্য বুক ইজ অন দ্য টেবিল, হ্যাঁ এবারে অন এখানে বসবে না ইন বসবে না ওভার বসবে, এটা আমাদের কিন্তু কনফিউশন থেকে যায়। তাতে কি হচ্ছে সেন্টেন্স কনস্ট্রাকশনটা কিন্তু হলো না, ট্রান্সলেশনে কিন্তু ভুল রয়ে গেল। যদি আমরা দ্য বুক ইজ অন দ্য টেবিল, অনটা যদি আমরা না লিখতে পারি, অনের জায়গায় যদি আমরা ইন লিখে দিই কোনোভাবে, তাহলে কিন্তু আমাদের এই ট্রান্সলেশনের নাম্বারটা কিন্তু কাটা যাবে। কেন কাটা যাবে? কারণ প্রিপোজিশন প্রপারলি পুট করা হলো না। আবার অনেক ক্ষেত্রে আমরা যখন কোনো এসে লিখি বা প্যারাগ্রাফ লিখি, আমরা অনেক ক্ষেত্রে প্রোনাউনের ইউজটা যদি আমরা ঠিকঠাক না করতে পারি তাহলেও কিন্তু সমস্যা আছে। কীরকম সমস্যা আছে? আমরা একজনের নাম দিয়ে বারবার সেন্টেন্স শুরু করছি, এরকমটা হয় না। প্রোনাউনের নিয়মই যা নাউনের পরিবর্তে বসছে, যেরকম রাম ইজ আ গুড বয় বা রাম রিডস ইন ক্লাস 4, এরকম কিছু থাকলো। আবার আমরা পরে লিখতে পারি না রামস ফাদার্স নেম ইজ, বারবার রাম 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 না করে আমরা রামের পরিবর্তে যদি হি বসাই তাহলে কিন্তু ওটা প্রোনাউনের কাজ করছে। তার মানে কি পার্টস অফ স্পিচ কিন্তু সব জায়গায় সমানভাবে অ্যাপ্লিকেবল। এইটা কিন্তু আমাদের বুঝতে হবে বা জানতে হবে, এই কারণেই বেসিকগুলো পড়ানো।
থ্যাংক ইউ আজকে আমাদের এই সুন্দর আলোচনার জন্য। আমার মনে হয় যে আমার ছোট ছোট যে দর্শক বন্ধুরা, ছাত্রছাত্রী বন্ধুরা রয়েছে, তোমরা প্রত্যেকদিন এই অনুষ্ঠানটা ফলো করো, তোমরা কিন্তু ভীষণভাবে উপকৃত হবে। পরীক্ষায় ভালো ফল করতে অবশ্যই এডুকেশন অনলাইনের সঙ্গে থাকতে হবে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।